বন্ধুরা, আমি এবার আপনাদের নিয়ে যাচ্ছি একটা 4 দিনের ভ্রমণে। গয়া, বোধগয়া, রাজগীর আর নালন্দা। এই ভ্রমণ কেবল পথের গল্প নয়, এটি এক আত্মিক যাত্রা। প্রথম দুদিন গয়া, যেখানে জীবনের শেষ পর্বের শান্তি খুঁজে নেওয়া হয় পিণ্ডদানের মধ্যে দিয়ে। বিষ্ণুপদ মন্দির, ফাল্গু নদীর বালি, রামশিলার মতন পবিত্র স্থানে দাঁড়ালে মনে হয় আত্মা যেন মুক্তির পথে এগিয়ে যায়। তৃতীয় দিনে পৌঁছালাম বোধগয়া, যেখানে মহাবোধি মন্দির আর বোধিবৃক্ষের নীরবতা আজও বলে যায় মহাত্মা বুদ্ধের জ্ঞান লাভের গল্প। এখানে প্রতিটি বাতাসে, প্রতিটি ঘণ্টার ধ্বনিতে যেন শান্তির সুর বাজে। শেষ দিনে রাজগীর আর নালন্দা, যেখানে ইতিহাস আর আধ্যাত্মিকতা মিশে আছে একসাথে। প্রাচীন বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ, পাহাড়ের বুক চিরে ওঠা নিস্তব্ধতা, সব কিছুই যেন হাজার বছরের জ্ঞান আর সাধনার কথা মনে করিয়ে দেয়। তাই এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে বাজেটে এই 4 দিনের যাত্রা সম্পূর্ণ করা যায়। সাথে থাকুন, কারণ ভ্রমণ শুধু চোখে দেখার নয়, হৃদয়ে অনুভব করারও। আমি সম্পূর্ণ যাতায়াত খরচ সব কিছু এই পর্বে তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে বলে দেব। আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করা যাক। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর তোমরা অনেকেই বলো যে দাদা, গয়া, বোধগয়া, নালন্দা, রাজগীর এগুলো নিয়ে একটা সুন্দর ভিডিও বানিয়ে দাও, ট্যুর গাইডের ভিডিও বানিয়ে দাও, যাতে আমাদের সুবিধা হয়। সামনে আসছে শীত, তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটা এমন কিছু দেওয়া যাক যার জন্য তোমাদের এই গয়া, বোধগয়া, নালন্দা, রাজগীর এই সমস্ত জায়গাগুলো খুব সহজে ঘোরা যাবে, ঘোরা হয়ে যাবে কম খরচে। আর জানো যে আমার টার্গেট সবসময় তোমাদের কাছে পৌঁছানো, কম খরচে কিভাবে একটা ট্যুর করা যায়। এবার আগে দেখে নেওয়া যাক যে আমরা যে গয়া, বোধগয়া, রাজগীর, নালন্দা এগুলো ঘুরতে যাব, এগুলো ঘুরতে গেলে আমাদেরকে কোথা থেকে ট্রেন ধরতে হবে, কিভাবে পৌঁছাতে হবে। এবার আমি বলে দিই প্ল্যান তোমরা কিভাবে সাজাবে। দেখো, গয়াতে যেদিনকার পৌঁছাচ্ছ সেদিনকার সকাল সকাল যদি পৌঁছে যাও, পৌঁছানোর পরে এমন ট্রেন রাখবে যেটা রাতের ট্রেন ধরবে, ভোরবেলা গিয়ে গয়া পৌঁছাবে। তো সেদিনকারও তোমরা গয়াটা ঘুরবে, পরের দিনও তোমরা গয়া ঘোরার জন্য রাখবে, তারপরের দিন 3 নম্বর দিন রাখবে বোধগয়া ঘোরার জন্য, 4 নম্বর দিন রাখবে রাজগীর আর নালন্দা একসাথে ঘোরার জন্য। তাহলে কিন্তু তোমাদের ঘোরা হয়ে যাবে। মানে 4 রাত 5 দিন যদি তোমরা ঘুরে নিতে পারো তাহলে তোমাদের অসুবিধা হবে না। তবে আমি এখানে যেটা বলবো, এখানে মোটামুটি 4 দিনে কমপ্লিট হয়ে যাবে। 4 দিন মানে 3টে রাত কিন্তু তোমাদেরকে কাটাতে হবে। একটা রাত ট্রেনে কাটবে যদিও। আর জানো যে গয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে মৃত্যুর পরে বলা হয় যে পিণ্ডদানের জন্য, মৃত্যুর পরে আত্মার শান্তি কামনার পিণ্ডদানের জন্য আমরা অনেকেই যারা আছে গয়া, বোধগয়া এগুলোতে যাই। পুরো জায়গাটাই হচ্ছে এই পিণ্ডদান করার জন্য। গয়াতে মোট প্রায় 34 থেকে 35টা এমন জায়গা আছে যেখানে পিণ্ডদান করা হয়। তার মধ্যে ইম্পর্টেন্ট যে জায়গা যেগুলো আমরা ঘুরি সেগুলো ঘুরবো। তবে সেগুলো ঘুরতে যাওয়ার আগে আমাদেরকে দেখতে হবে যে এই গয়া যে আমরা পৌঁছাবো, আমরা কোন কোন ট্রেনে করে এই গয়া পৌঁছাতে পারবো যে কোনো জায়গা থেকে। গয়া জংশন পৌঁছানোর জন্য হাওড়া থেকে বেশ কিছু ট্রেন আছে, যেমন হাওড়া বার্মির এক্সপ্রেস, হাওড়া গয়া এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস যেটি কলকাতা থেকে ছাড়ে, শিয়ালদা থেকে শিয়ালদা আজমির সুপারফাস্ট, হাওড়া থেকে হাওড়া বিকানির এক্সপ্রেস ও একদম রাত 11টা 40-এ মুম্বাই মেল। আমি যে ট্রেনগুলোর কথা রিকমেন্ডেশন দেব
সেগুলো হচ্ছে দুন এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস, শিয়ালদা আজমির সুপারফাস্ট, হাওড়া বিকানির ও মুম্বাই মেলের মতন ট্রেন। কারণ এই ট্রেনগুলোয় গেলে তোমরা একদম সকাল সকাল গিয়ে পৌঁছাবে গয়া জংশন স্টেশন, ও তারপর সেখান থেকে তোমরা তোমাদের হোটেলে পৌঁছে যেতে পারবে, পৌঁছে বেরিয়ে পড়তে পারবে বিভিন্ন জায়গাগুলো ঘুরতে অথবা নিজেদের বিভিন্ন কাজে। এছাড়া সকালের দিকে হাওড়া থেকে পূর্বা ও বন্দে ভারত এক্সপ্রেসে করেও তোমরা পৌঁছতে পারো গয়াতে ঠিক দুপুর করে। আচ্ছা, গয়া পৌঁছালাম। গয়া পৌঁছানোর পরে এবার আমাদের করণীয় কী? গয়া পৌঁছানোর পরে আমাদের করণীয় হচ্ছে স্টেশনের বাইরে বেরোনো। বাইরে বেরোনোর পরে ওখান থেকে একটা টোটো বা অটো নিয়ে নেওয়া, যেখানে 10-20 টাকা করে নেয়। এরপরে চলে যাওয়া হচ্ছে একদম যেখানটায় হচ্ছে ভারত সেবাশ্রম, সেই ভারত সেবাশ্রম সংঘের কাছাকাছি। স্টেশনের বাইরে আমরা চলে এলাম। বাইরে এখানে এখন অনেক অটো টোটো সব দাঁড়িয়ে আছে। তো একবার জিজ্ঞেস করে নেবো যে কত করে নেবে। ভারত সেবাশ্রম 20 টাকা, ভারত সেবাশ্রম বলছে 20 টাকা। এখান থেকে ভারত সেবাশ্রম 1 কিলোমিটার দূরে, 10 টাকা হচ্ছে ভাড়া। তোমরা এখান থেকে বাইরেই টোটো বা অটো পেয়ে যাবে। একদম ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনের একদম বাইরেই কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে গাড়িতে উঠলাম আর 5 মিনিটও লাগলো না, এসে পৌঁছালাম ভারত সেবাশ্রম সংঘের একদম সামনে। ভেতরে ঢুকি, রুম নিই। চলো এবার ভেতরে যাই। ভারত সেবাশ্রম সংঘ, এই জায়গাটা হচ্ছে স্বরাজপুরি রোড, সেখানে তোমরা কিন্তু এখানেই আসবে। স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। আমি এই ভারত সেবাশ্রম সংঘকে কেন বেছে নিয়েছিলাম তার কারণ এখানে রুম পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। প্রায় 18খানা বিল্ডিং আছে এই ভারত সেবাশ্রম সংঘে, আর রুমগুলো যেমন ক্যাটাগরির রুম চাই সেরকম ক্যাটাগরির রুম এখানে পাওয়া যায়। কেউ যদি থাকতে চায় এসিতে থাকতে পারো, কেউ নন এসি চাইলে নন এসি। এসি এখানে 1200, 1500, 2000 এরকম ভাড়া হয়ে থাকে। নন এসি 500 থেকে 1000, 1200-র মধ্যে হয়ে থাকে। যার যেরকম পছন্দ সে সেরকম নেবে। আমরা নন এসি নিয়েছিলাম। আর এখানে হচ্ছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, হাই কোমোড, আর যেটা মেনলি দরকার গিজার। এখানে সব যা বুকিং হয় সব অন স্পট, কোনো চাপ নেই। এখানে এসে তোমরা যদি পেয়ে যাও তো ভালো। হ্যাঁ, যে টাইমটা পিতৃপক্ষ শুরু হয় ওই মহালয়ের আগে ওই সময়টা থেকে 15-20 দিন মতন কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে। আর বাকি মোটামুটি সারা বছর যখনই আসো না কেন, কিছু ভালো অকেশান ছাড়া মোটামুটি তোমরা এখানে এসে রুম পেয়ে যাবে অন স্পট বুকিংয়ে। যাই হোক, আমরা গিয়ে ভারত সেবাশ্রম সংঘের কাছে পৌঁছালাম। এইবার ওখানের যে মেন বিষ্ণুপদ মন্দির বা বিষ্ণু মন্দির, সেইটা হচ্ছে কিন্তু একটা মেন জায়গা। ওখান থেকে আমাদের যে ভারত সেবাশ্রম সেটা মোটামুটি ওই 1-1.5 কিলোমিটার দূরে। টোটো নিয়ে রোজ ওই 20 টাকা 10 টাকায় পৌঁছানো যায়। তো তাই জন্যই আমি ভারত সেবাশ্রম সংঘের কাছে থাকবো। ভারত সেবাশ্রম সঙ্গে কী হয়, গিয়ে ইনস্ট্যান্ট রুম বুকিং হয়। যদি না পাও সেক্ষেত্রে ওখানে চারপাশে অনেক হোটেল আছে মোটামুটি একই রেঞ্জের মধ্যে। ব্যাস, আমরা গিয়ে সেদিনকার মোটামুটি গয়াতে পৌঁছালাম 9টা-10টার মধ্যে। আমাদেরকে ফ্রেশ হয়ে নিতে হবে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিতে হবে। ভারত সেবাশ্রমের বাইরেও প্রচুর দোকান আছে, এছাড়াও বিভিন্ন দোকান চারপাশে আছে, তোমরা ওখানে খেয়ে নিতে পারো। খাওয়া দাওয়া করে আজকে আমরা কোথায় বেরোবো চলো ঝটপট দেখে নিই। আজকে আমরা গয়ার কিন্তু একটা সাইড কভার করব, আরেকটা দিন আমরা গয়ার আরেকটা সাইড কভার করব। তো আমি কি করেছিলাম গয়ার প্রথম দিন সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। 9টা-10টার সময় বেরিয়ে প্রথমেই আমি পৌঁছে যাই এই বিষ্ণুপদ মন্দিরের কাছে। এখানেও কিন্তু পিণ্ডদানের কাজকর্ম হয়ে থাকে। এরপরে বিষ্ণুপদ মন্দির ঘুরে আমরা চলে গেলাম ফাল্গু নদীর কাছে। এই ফাল্গু নদীতেও এই পিণ্ডদান হয়ে থাকে। এরপর এই যে ফাল্গু নদীর পাশে থাকা বালি, যার অভিশাপের কাহিনী, মা সীতা অভিশাপ দিয়েছিলেন এই ফাল্গু নদীকে, এই ফাল্গু নদীর বালি দিয়েও কিন্তু এই পিণ্ডদান হয়ে থাকে। আমরা এই 3টে জায়গাকেই একসাথে দেখলাম। মন্দিরের ভেতরে গেছিলাম, দর্শন করে এলাম। এখানে হচ্ছে গিয়ে দর্শনের যে টাইমিং সেটা মোটামুটি ওই 12টা পর্যন্ত হয়, তারপরে আবার 12:30 2:30টার সময় এখানের মন্দির ওপেন হয়। এবার এই যে মন্দির দেখছো,
সবথেকে পুরনো মন্দির বলা হয় এখানের, প্রায় 1800 শতকের তৈরি। আর এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে, তোমাদেরকে বলেই দিয়েছি প্রথমেই, যে প্রায় এই গয়াতে এমন 34-35টা জায়গা আছে যেখানে এই পিণ্ডদান করা হয়। তো এই মন্দিরের ভেতরে আমি ঢুকলাম, ভেতরে ঢুকে দেখলাম দুদিকে দুটো অংশ, মানে বড় বারান্দা করা, যার মধ্যে বসে অনেকেই পিণ্ডদানের মন্ত্র পড়ছেন, আর পিণ্ডদানের সমস্ত কিছু ভেতরেই হচ্ছে। এখানে হয়, ফাল্গু নদীতে হয়, প্রেতশিলাতে, রামশিলাতে, অনেক জায়গাতে হয়। তো আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় আজকে একটা একটা করে যাব, ঘুরবো। এখানের এই 3টি জায়গা ঘুরে এরপরে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে বাইরে থেকে টোটো নিয়ে আমরা রিজার্ভে চলে যাব প্রেতশিলা ও রামশিলা ঘুরতে। তো আমাদের এই একটা অটো ঠিক করেছি, বা টোটো, এতে উঠবো। চলো, আমরা এখন রামশিলা প্রেতশিলা দিয়ে এলাম। এখন এখানে মোটামুটি সন্ধে আমাদের বাজবে, প্রায় বাজে হচ্ছে এখন 2-2:30 কাছাকাছি, 2টোর কাছাকাছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা রামশিলা প্রেতশিলার কাছে। আপাতত উঠি। এখানের যে ভাড়া সেটা মোটামুটি ওই 400-500 টাকা হয়ে থাকে, তোমরা বার্গেন করে নেবে। मुक्ति पाइए। पिंड को नमस्कार कीजिए बाबू, नमस्कार करके पिंड को इस तरीका के छोड़िए, चढ़ जाइए ऊपर में। हाँ, इस तरीका का हाँ रखिए। প্রেতশিলাতে আসার পরে এই পাহাড়টিকে দেখে অনেকটা অবাক হলাম। বলা হয় এই পাহাড়ের পদদেশ হচ্ছে এই অংশ। যারা উপর পর্যন্ত ট্রেক করে বা পায়ে হেঁটে পৌঁছাতে পারে না, তারা এখানেই ফটো দিয়ে চলে যায়। এই ফটো দেওয়ার পেছনের যে কাহিনী, সেটিকে বলা হয় আত্মার শান্তি কামনার জন্য এই প্রেতশিলাতেই এমন একটা জায়গা যেখানে ফটো দেওয়া হয়। 6 মাস 1 বছরের জন্য এই ফটো থাকে। তবে বেশিরভাগ এখানে যে ফটো দেওয়া আছে, এখানের মৃত্যু অস্বাভাবিকভাবে হওয়া, মানে খুন, গলায় দড়ি অথবা অ্যাক্সিডেন্ট, কোনো না কোনোভাবে মৃত্যু হওয়া অস্বাভাবিকভাবে সেই মানুষগুলোর শেষ কাজ বা সেই মানুষগুলোর পিণ্ডদানের কাজ এখানে হয়ে থাকে। তবে শুধু যে এই মানুষগুলোর হয় এটাও নয়, স্বাভাবিকভাবেও যাদের মৃত্যু হয় তাদেরও এখানে পিণ্ডদান করা হয়। বিষ খেয়ে, আগুন জ্বলে, সর্প কাটে, লড়াইয়ে, বিমারি থেকে মরে যায় অপমৃত্যু, ওখানে ছবি। এরপর প্রেতশিলা থেকে বেরিয়ে আমরা যাব রামশিলা, যেখানে ভগবান শ্রীরাম তার পিতা দশরথের পিণ্ডদান করেছিলেন এখানেই। প্রেতশিলার মতনই রামশিলাতেও একটু ছোট ট্রেক করে পাহাড়ে উঠতে হয়। এই রাস্তার যে সিঁড়িগুলো দেখো, এরকম উঁচুতে, এরকম উঁচুতে। আর এখানে আসার পরে তোমরা এখানের যে দৃশ্য দেখতে পাবে, সেটা জাস্ট অসাধারণ, অসাধারণ দৃশ্য। এই দেখো, এই এসে পৌঁছালাম আমরা এই মন্দিরের একদম গেটের কাছে। দারুণ একটা ট্রেক আজকে। আর এখান থেকে যে দৃশ্য দেখো, আমরা গেছিলাম এই পাহাড়ে, হচ্ছে প্রেতশিলা। দেখো কি সুন্দর লাগছে চারিদিক। এই হচ্ছে পার্বতী মাতা। চলো, তোমাদেরকে দেখালাম এই জায়গাটা। তবে এবার মন্দিরের চারিপাশ দিয়েও কিন্তু খুব সুন্দর জায়গা। এরপরে এই পাহাড় থেকে বেরিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে। টোটোওয়ালার সাথে সেভাবেই তোমরা কথা বলে নেবে। ব্যাস, গয়ার আমরা প্রথম দিন এই জায়গাগুলো কভার করলাম। দ্বিতীয় দিন ল্যাথ খেলে হবে না, কিন্তু প্রতিদিন তোমাদেরকে সকাল সকাল জাগতে হবে। দ্বিতীয় দিন যারা যারা ধরে নাও তোমরা এই গয়াতে পিণ্ডদানের জন্য আসবে, তারা ভারত সেবাশ্রমকে কন্ট্যাক্ট করবে। ওরা 350 থেকে 400 টাকা সমস্ত কিছু নিয়ে, সমস্ত কিছু মানে ব্রাহ্মণ সমস্ত খরচ নিয়ে, ওখানে যা যা লাগে সেটার জন্য তোমাদেরকে চার্জ করবে। কারণ এখানে ন্যূনতম খরচে কিন্তু তোমরা পিণ্ডদান করতে পারবে। বাইরে করতে গেলে কিন্তু প্রচুর স্ক্যাম হয়, প্রচুর স্ক্যাম হয়। তো এখানে কিন্তু খুব কম খরচে পিণ্ডদান করা যায়। তাই জন্য আমি ভারত সেবাশ্রমটা রিকমেন্ডেশন দিলাম তোমাদেরকে। তো যাদের মনে হবে যে এই গয়ার বিভিন্ন জায়গা ঘুরতে যাবে, সেটা আলাদা ব্যাপার। আর যাদের মনে হবে পিণ্ডদান করবে,
তারা সেরকম অনুযায়ী ডেট রাখো। প্রথম দিনটা গিয়ে একটু ঘুরে ফিরে নাও, দ্বিতীয় দিন তো তোমাদের পিণ্ডদানের জন্য রাখতে হবে। তোমরা যেদিনকার ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছাবে তার পরের দিন যদি তোমরা মানে পিণ্ডদানের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করতে চাও, তাহলে ওখানের যে আশ্রমে ঢোকার পরে যে মহারাজ আছেন ওই মহারাজকে বললেই ওনারাই আপনাদের জন্য এই পিণ্ডদানের ব্যবস্থা করে দেবে। এবার অনেকেই বলে যে প্রেতশিলা, প্রেত গয়া যেটা বলে, প্রেতশিলাতে নাকি অস্বাভাবিক মৃত্যু, মানে গলায় দড়ি, খুন বা এসবে যারা মৃত্যুবরণ করেন তাদেরকে নাকি প্রেতশিলাতে দেওয়া হয় পিণ্ডদান। এরকম কোনো ব্যাপার নেই। প্রেতশিলাতে অ্যাকচুয়ালি সব রকমের পিণ্ডই দেওয়া যায়, প্রেতশিলাতে বেশিরভাগটাই অপঘাতে মৃত্যুর পিণ্ডদানগুলোই দেওয়া হয়। তো এইবার আমি দেখাই যে আমি দ্বিতীয় দিন, প্রথম দিন কী কী ঘুরলাম দেখিয়ে দিলাম, দ্বিতীয় দিনে আমি কী কী ঘুরেছিলাম সেগুলো এবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এরপরে বেরোনোর সময় এই লেখাটা দেখলাম, এই কটা জায়গাতে ভারত সেবাশ্রম থেকে মেনলি পিণ্ডদান দেওয়া হয়। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। আর এই যে লাইন দেখলে তোমরা, এই লাইনে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই এই পিণ্ডদানের জন্যই লাইনে দাঁড়িয়ে আছেন। একটু পরেই এক একজনের জন্য এক একটি ব্রাহ্মণ এসে ওনাদেরকে নিয়ে যাবেন ও পিণ্ডদানের ক্রিয়াকলাপ চলবে এই বিভিন্ন জায়গাগুলোতে মাত্র 350 ও 450 টাকায়। 350 টাকা হলো স্বাভাবিকভাবে ঘটা মৃত্যুতে, আর অস্বাভাবিকভাবে মৃত্যুতে 450 টাকা লাগে। এরপর সীতা সেতু, যেটি বিষ্ণুপদ মন্দিরের ঘাট থেকে একটু হেঁটে আসলেই তোমরা এই সেতুকে ক্রস করে চলে যেতে পারবে সীতাকুণ্ড পাহাড়ের দিকে। আর সেখানেই আমরা এখন যাচ্ছি আজকে সকালে। সেখানেও কিন্তু এই পিণ্ডদানের কাজকর্ম করা হয়। আর এই যে গাছের তলায় দেখছো, এইখানেই দেখছি এরকম বালি রাখা আছে, এটা এরকম বালি রাখা আছে। তো এই বালি দিয়েই অনেকে এসে এরকম করে হাতে মুঠো করে বালি দিয়ে এরকম পিণ্ড দেওয়া যায়। এই হচ্ছে দশরথজির হাত, দেখতে পাচ্ছ, এখানে ওনার হাত প্রকট হয়েছিল। চলে এসছি আবারও সীতাকুণ্ডের মেন গেটের কাছে। এবার বেরিয়ে যাব ব্রহ্মগিরি পর্বত ঘুরতে যাওয়ার জন্য। চলে এলাম আমরা এখন ব্রহ্মযোগিনী পাহাড়ের কাছে, বা ব্রহ্মজনী পাহাড়ের কাছে। সবাই যাচ্ছে, পাহাড়ে উঠছে এই ব্রহ্মযোগিনী পাহাড়ে। এই পাহাড়ের ওপরে আছে মায়ের শক্তিপীঠ, আর এখানেও ট্রেক করেই পৌঁছতে হয়। এই ব্রহ্মযোগিনী পাহাড়ের ট্রেক কিন্তু বেশ কঠিন, উঁচুতে কিন্তু উঠতে হবে, প্রচুর সিঁড়ি। কেউ বললো প্রায় 750 কাছাকাছি নাকি সিঁড়ি আছে এখানে। তো চলো আস্তে আস্তে উঠি, সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই। কি করে উঠছে একবার দেখো, অনেকেরই কিন্তু কষ্ট হচ্ছে। আপনারা কোথা থেকে এসছেন? পশ্চিম মেদিনীপুর। দেখো কিভাবে আসছে। বেশ কিছুটা এই খাড়াই সিঁড়ি ক্রস করে আবারও পৌঁছালাম আমরা নতুন আরও একটি পাহাড়, এই ব্রহ্মযোগিনী পাহাড়, যেখানে আছে আরও এক শক্তিপীঠ। দেখালাম তোমাদেরকে, এই হচ্ছে সাবিত্রী মা, আর এই হচ্ছে পুরো সাবিত্রী মন্দির। দেখো কি সুন্দর এখান থেকে কিন্তু ভিউ, দারুণ লাগছে। এর পরের গন্তব্য আমাদের অক্ষয় বট, যেখানেও পিণ্ডদান করা হয়। এই জায়গাটায় আমি ছাড়া আর কেউ নেই। তো এখান থেকে ছবি তুলে যা মজা পেলাম আমি একা একা, জাস্ট জমে গেছে। এই এসে পৌঁছালাম আমরা অক্ষয় বটের কাছে। এই দিক দিয়ে আমাদের যেতে হবে। অক্ষয় বট, এখানেও বহু মানুষজন আসেন, সারাদিন ধরে চলে এই পিণ্ড দেওয়ার কাজকর্ম। দুপুর পর্যন্ত তোমরা আসলেও এই পিণ্ডদান করতে পারবে এখানে। এই অক্ষয় বটেরও
নানা কাহিনী রয়েছে, যেগুলো আমি পার্টিকুলার কিছু ভিডিওতে আগামী দিনে বলে দেব। অক্ষয় বটের ঠিক পেছনে আছে এই রুকমণি সরোবর। এটির মাহাত্ম্য তেমন কিছু নেই, তবে তোমরা এই অক্ষয় বট দেখে সন্ধেবেলা বা বিকেলবেলাটা এখান থেকে কাটাতে পারো। এখান থেকে এই ব্রহ্মযোগিনী পাহাড়ের দৃশ্য অসাধারণ সুন্দর লাগে। মাত্র 40 টাকায় এরপরে ভারত সেবাশ্রম থেকে এসেই কেটে নিয়েছিলাম কুপন। সেই কুপনেই আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। অনেক কিছু দেওয়া হয় এখানের রাতের খাওয়া দাওয়ায়, বাঙালিয়ানায় ভরপুর। তাই এখানেই প্রতিদিন রাতের খাওয়া দাওয়া আমরা সারছি। তো দ্বিতীয় দিন আমি যেভাবে ঘুরলাম তোমরা কিন্তু এইভাবে ঘুরে নিতে পারো। এইবার আমি বলবো যাদের পিণ্ডদানের ব্যাপার থাকবে তারা একটা ডেটকে এক্সটেন্ড করে নাও, সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। তো আমি এইভাবে ঘুরেছিলাম। তো যারা মোটামুটি পিণ্ড দিতে যায় তাদেরকে আমি ম্যাক্সিমামই দেখেছি বেশিরভাগ মানুষজনই পুরো জায়গাগুলোকেই মোটামুটি কভার করে। আমি যে যে জায়গাগুলো ঘুরেছি, বা সেকেন্ড দিন গেল আমার এটা, মানে পার্টিকুলার পিণ্ডদানের জন্য কিন্তু তোমাদের একটা বা দুটো দিন রাখতে হবে। এরপরে তৃতীয় দিন আমরা কি করেছিলাম, আমি একটা প্ল্যানে ভুল করেছিলাম। আমি কি করেছিলাম, ভেবেছিলাম বোধগয়াতে গিয়ে হোটেল নিয়ে ওখানে থেকে বোধগয়া ঘুরবো, পরের দিন আসবো, এসে বা বোধগয়া থেকে রাজগীর নালন্দা ঘুরতে যাব। এই প্ল্যানটা কিন্তু একদম ভুল। আমি এভাবে ঘুরেছিলাম। তোমরা কি করবে, তোমরা গয়া থেকে সকাল সকাল বোধগয়ার জন্য টোটো শেয়ারিং সমস্ত কিছু পাওয়া যায়, সেই টোটো আর অটো করে শেয়ারিংয়ে তোমরা বোধগয়াতে পৌঁছে যাবে। বোধগয়াতে যে যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো সারাদিন পায়ে হেঁটেও ঘুরে নেওয়া যায়, অথবা একটা ছোট টোটো, মানে জাস্ট এখান থেকে কি করে বোঝাই তোমাদেরকে, মানে জাস্ট প্রত্যেকটা জায়গা হচ্ছে 200-300 মিটার দূরত্বে পায়ে হেঁটেই কভার করা যায়। সাথে বোধগয়ার কী কী দর্শনীয় স্থান সেগুলো তোমরা ঘুরে দেখতে পারো। এই একটা গাড়ি, এখান থেকে আমরা কোটমোড় যাব। এই যে ভারত সেবাশ্রম, একজন দুজন বা তিনজন করলে রিজার্ভ করলে তো একটু বেশি টাকা যাবে, সেক্ষেত্রে তোমরা শেয়ারিংয়ে যেতে পারো। তো আমি ভাবলাম ওই জন্য, আমি যেহেতু একা, তাই বোধগয়াতে আমি শেয়ারিংয়ে একা যাব। তো এই জন্য আমি এখন এখান থেকে একটা অটো নিলাম। অটো নিয়ে আমি এখন সোজা চলে যাব এখানের কোটমোড়ে। আর কোটমোড় থেকে ওখান থেকে বোধগয়া যাবার শেয়ারিং গাড়ি পাওয়া যায়। আমরা এসে পৌঁছালাম কোটমোড়। আর এখানে এই যে গাড়ি আমাদের নামিয়ে দিল, আর এখানেই দাঁড়িয়ে আছে শেয়ারিংয়ে বোধগয়া যাবার গাড়ি। এখান থেকেই গাড়ি পেয়ে যাব। तो जाए बोधगया जाने का शेयरिंग कितना होता है? 30 रुपये। तो 30 টাকা হয় বোধগয়া যাবার গাড়ির শেয়ারিং। এরপরে ফাল্গু নদীকে সাক্ষী রেখে আমরা পৌঁছালাম বোধগয়াতে। গাড়ি হচ্ছে একটু আগে এদিকে নামিয়েছে। আর এই হচ্ছে দেখো এখানের বোধগয়ার ডাকঘর, মানে পোস্ট অফিস আছে। পোস্ট অফিসের ঠিক এই রাস্তাটা দিয়ে আমি এলাম। আসার পরে এই রাস্তা দিয়ে মন্দির যাওয়া যায়। আর এখানেই আছে কিন্তু হোটেল শিবা। তো এইখানে রুম দেখব। এখন এই সময় আমার কাছ থেকে 500 টাকা নিয়েছে, অন্য সময় কিন্তু 700-800 টাকা। আর যেহেতু আমি একা তাই জন্য এরকম একটা রুম নিয়ে নিয়েছি। মোটামুটি বেড বড়ই আছে। এই আমার ব্যাগপত্র রেখে দিয়েছি, চার্জিংয়ের সিস্টেম আছে, কুলার আছে, এটা সবথেকে ভালো। কুলারটা চলছেও আমি দেখলাম। টিভিতেও আছে, টিভি তো লাগবে না। আর এখান থেকে বাইরের এই একটা মন্দিরের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর এইদিকে আমরা যাব হচ্ছে মন্দিরের দিকে, 4-5 মিনিট হাঁটা পথ। আর এই হচ্ছে হোটেলের টয়লেটটাও আমার খুব ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাই জন্য ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আমি তো তোমাদেরকেই বললামই যে আমি এই বোধগয়ায় এসে ভুল করেছিলাম এই হোটেল নিয়ে। তোমরা এসে একদিনেই পায়ে হেঁটে দেখে নিতে পারো এই বোধগয়ার বিভিন্ন দর্শনীয় স্থান। ও সবশেষে একটা টোটো করে তোমরা বেরিয়ে পড়তে পারো সুজাতা মন্দিরের কাছে। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তোমাদেরকে যেমন বললাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দেখো লেখাই আছে। তো ভেতরে যাই, দেখি। ভেতরে কিন্তু মোবাইল ফটোগ্রাফি একদম বা ক্যামেরা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়। কিছুদিন আগে একটা কোনো প্রবলেমের জন্য 2 মাস 3 মাস হলো এখানের ফটোগ্রাফি বন্ধ। এটি হচ্ছে কিন্তু এই বোধগয়ার মেন মহাবোধি মন্দির, যেটি সব থেকে জনপ্রিয়। এটা হচ্ছে 180 ফুট প্রায় উঁচু এই মন্দিরটা, যেটা 5ম শতকে তৈরি। আর 3য় শতকে যখন তৈরি হয়েছিল তখন গৌতম বুদ্ধ নিজে তৈরি করেছিলেন। এরপর 10 টাকা টোটো করে আমরা পৌঁছালাম এই বিশাল বড় বুদ্ধ মূর্তির কাছে। হচ্ছে এই 80 ফুট বৌদ্ধ মূর্তির কাছে। এরপর
আমরা এখানে থাকা বিভিন্ন রকমের মঠ ও জাপানিজ টেম্পল, থাইল্যান্ডের মন্দির, বাংলা মঠ, ভুটানের মন্দির, চীনের মন্দির, অনেক জায়গাকার মন্দির আমরা পায়ে হেঁটে পর পর দেখলাম। এখানে প্রায় এরকম 9-10খানা মন্দির আছে, যেটা তোমরা পায়ে হেঁটেই দেখতে পাবে। সমস্ত জায়গায় কিন্তু আমরা পায়ে হেঁটেই ঘুরলাম, শুধু আমরা প্রথম পয়েন্টের সময় টোটো নিয়ে চলে গেছিলাম। তারপরে কিন্তু আবারও আমরা চলে এলাম একদম মন্দিরের সামনে, যেখানে লেখা ছিল আই লাভ বোধগয়া। এবার এই মন্দিরের কাছে এসেই তোমরা আবার ঘুরতে ঘুরতে, মানে এরকম গোল একটা জায়গা, এই রাস্তার মাঝখানেই হচ্ছে গিয়ে সমস্ত মন্দিরগুলো। ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এলাম মন্দিরের কাছে। এবার এখান থেকে যাচ্ছি আমরা সুজাতা কুটির। এখন আমরা ওই টোটো করে যে আসছিলাম, যেখানে আমরা যাচ্ছি ওই সুজাতা কুটির, যাবার আগে আমরা বললাম যে স্লিপিং বুদ্ধা যাব, তো এখানে আমরা এসছি। এখন চলো ভেতরে যাওয়া যাক। এরপরে কিছুটা অবাক হলাম, অনেকেই জানেন না এই এত বড়, এত সুন্দর এই স্লিপিং বুদ্ধার কথা। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে সুজাতা স্তূপ। এই হচ্ছে সুজাতাগড় বা সুজাতা গৃহ বলা হয়। যখন দীর্ঘ 6 বছর কঠিন তপস্যার পরে সুজাতা কে ছিলেন, এখানকারই গ্রামেরই একজন মেয়ে ছিলেন, যখন আর কি 6 বছর কঠিন তপস্যার পরে গৌতম বুদ্ধ ক্ষীণ আর দুর্বল হয়ে পড়েছিলেন, তখন সুজাতা দেবী ওনাকে চাল আর দুধ, মানে চাল আর দুধ দিয়ে পায়েস বানিয়ে খাইয়েছিলেন। এখানেই হচ্ছে সেই জায়গা মনে করা হয় যে সুজাতা দেবীকে সেই সুজাতাগড়, সুজাতা গৃহ দান করার জন্য গৌতম বুদ্ধ এই সুজাতা গৃহ বানিয়ে দিয়েছিলেন সুজাতা দেবীর জন্য। তো আমি এই এসে পৌঁছালাম বাকরোর বোধগয়া এই গ্রামে। একজনকে জিজ্ঞেস করলাম, আমি দেখেছিলাম এক জায়গায় পড়েছিলাম যে উর্বিলা গ্রাম, তো আমি ওটাই জিজ্ঞেস করলাম, বললো যে উর্বিলা গ্রাম অনেক আগে নাম ছিল, এটা এখন বাকরোর গ্রাম হয়ে গেছে। এরপরে এসে পৌঁছালাম আমি সেই জায়গায় যেখানে সুজাতা দেবী গৌতম বুদ্ধকে এই পায়েস খাইয়েছিলেন। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি সব জায়গাগুলোই সন্ধ্যে 6টা-7টা পর্যন্তই খোলা থাকে। চলো এবার বেরিয়ে যাই। এরপরে রাতে এসে পৌঁছালাম আবারও ভারত সেবাশ্রম সংঘ, কিন্তু কোনো রকম রুম আজকে আর নিইনি, কারণ রাত্রেবেলা বেরিয়ে যাব একদম সোজা গয়া স্টেশন, ও ওখান থেকে আজকে আমাদের রাতের গন্তব্য রাজগীর স্টেশন যাবার। ভারত সেবাশ্রম সঙ্গে সামনে থেকে পেয়ে গেলাম টোটো। চলো এবার বসে পড়ি। ব্যাস, বোধগয়া তোমাদের দেখা হয়ে গেল। কি কি দেখলে আশা করি তোমাদের বুঝতে পারলে। আর এখানে যে তোমরা সুজাতা মন্দির বা সুজাতা গ্রামে গেছিলে, সেই যে জায়গাটা, ওই জায়গাটা যাওয়ার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা টাকা দিয়েই ঘুরতে হবে। ব্যাস, আশা করি বুঝিয়ে দিতে পারলাম। এরপরে তোমরা কি করবে, তোমরা রাতের দিকের একটা ট্রেন আছে, রাত 1টা-1:30টার সময় একটা ট্রেন আছে, ওই ট্রেনটায় চেপে তোমরা একদম ভোর 6টা নাগাদ গিয়ে পৌঁছাবে, 5:30-6টা নাগাদ রাজগীর স্টেশন। রাজগীর স্টেশনে পৌঁছানোর পরে ওখান থেকে বাইরেই তোমরা টোটো নিয়ে নেবে। কিছু কিছু জায়গা পর্যন্ত টোটো যায়, আর কিছু জায়গা তোমাদেরকে মানে যে ঘোড়ার গাড়ি হয় সেই গাড়িতে করে যেতে হবে ওই জায়গাগুলো ঘুরতে। চলো দেখিনি রাজগীরকে আমি কিভাবে ঘুরেছিলাম। রাজগীর ঘুরে সেদিনই কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় আর নালন্দার 2-1টা জায়গাও ঘুরে আমি রাত্রেবেলা ট্রেন ধরেছিলাম। চলে এলাম আমরা, এই হচ্ছে একদম স্টেশনের সামনে। এখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, ঠিক এই সামনেটা থেকে আমরা টোটো নিয়েছিলাম। আমাদের ট্রেন হচ্ছে প্রায় 1:35 রাতে, আর এখন সময় আপডেট হচ্ছে 9:51, মানে প্রায় 4 ঘন্টা কাটাতে হবে। তাই ভাবছি একটা ওয়েব সিরিজই মনে হচ্ছে ভরসা, কোনো একটা ওয়েব সিরিজে দেখতে হবে। 5 নম্বরে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, বুদ্ধ পূর্ণিমা এক্সপ্রেস 4224 वाराणसी से चलकर जहानाबाद पटना जंक्शन के रास्ते राजगीर को जाने वाली बुद्ध पूर्णिमा एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 5 पर आ रही है। চলো। এরপরে এই রাতের ট্রেনে স্লিপারে জার্নি করে সকাল 6টার সময় গিয়ে পৌঁছাই রাজগীর রেলওয়ে স্টেশন। ও স্টেশনের বাইরে থেকে এবার একটা টোটো করে নেওয়ার পালা। চলো, কি করব, ঘুরতে তো হবেই। এখান থেকে একটা টোটো ঠিক করলাম, ওই 800 টাকা রিজার্ভ নেবে, এখান থেকে
রাজগীর আর নালন্দা এগুলো সব ঘুরবো। আস্তে আস্তে এগোই তাহলে। এগুলো সব অনেক হোটেল আছে একদম দেখতে পাচ্ছি, তো তোমরা এখানে রাজগীর এসে হোটেলে থেকেও ঘুরতে পারো। আমরা 1 ডে ট্যুর করব, তাই কোনো চাপ নেই। এই এসে পৌঁছালাম আমরা রাজগীরে, যেখানে এই হট স্প্রিং ওয়াটার, যেখানে বলা হয় গরম জল পাহাড় থেকে বের হয়, সেই জায়গাটা দেখার জন্য। এরপর আমরা এখানে দেখব এই হট স্প্রিং ওয়াটার বা এই ব্রহ্মকুণ্ড। দেখে যদি মনে হয় কারো স্নান করার, স্নানও করতে পারো। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই মন্দিরের পাশ দিয়ে এই জায়গাটা থেকে আসার পরে এখান থেকে সবাই যাচ্ছে হাঁটতে হাঁটতে বৈভবগিরি পর্বতে। ওখানে মহাদেবের মাথায় জল ঢালতে সবাই যান। এরপরে আমরা এসে পৌঁছালাম সোনভান্ডার। মনে করা হয় পুরনো যুগের রাজরাজারা এখানে অনেক স্বর্ণমুদ্রা সংগ্রহ করে রাখতেন বা লুকিয়ে রাখতেন। আমরা এই টাঙ্গাতে করে যাচ্ছি, যে টাঙ্গাতে করে আমাদের যদি তোমরা রিজার্ভ করো একটু কিন্তু বার্গেন করতে হবে। আর তোমাদেরকে যেমনটা দেখালাম যে আমরা গেছিলাম সোনভান্ডার, ওখানে কিন্তু তোমাদেরকে ওই ব্রহ্মকুণ্ড, যেখানে আমরা তপ্তকুণ্ডে গেছিলাম, ওখান থেকে কিন্তু বলবে যে কোনো রকম এই টোটো অটো যায় না, এই টাঙ্গাতে করে ওখানে যেতে হয়। তো আমরা বললাম না, আমরা টাঙ্গাতে যাবো না, আমরা টোটোতেই যাব, যদি টোটোতে যাওয়ার হয় তাহলে চলো। তারপর আমাদের টোটোতেই নিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখনও দেখছি অনেক টোটো আসছে, তো টোটোওয়ালা যদি আমাদেরকে মিথ্যা কথা বলে থাকে, ওর খেলা আছে আজকে, ঠিক আছে, শিওর। আর এই টাঙ্গাতে করে আমাদের নিল হচ্ছে 300 টাকা। কী কী ঘোরাবে? জেলটা ঘোরাবে, বিম্বিসার জেল, আর হচ্ছে পর্বত, বৃদ্ধকূট পর্বত, সেখানে রোপওয়ে করেই ওপরে ওঠা যায়। সেখানে গিয়ে আমরা দেখব শান্তিস্তূপা। এরপর এই টাঙ্গা করেই আমাদেরকে যেতে হয় এই বিম্বিসার জেল দেখার জন্য, যেটি এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছুটা অংশই এখানে দেখতে পাওয়া যায়। ও তারপরে গৃদ্ধকূট পর্বতে আমরা রোপওয়ে করে উঠে ওখান থেকে দেখব হচ্ছে এই সুন্দর একটা পিস জায়গা পাকোড়া। এই ওপরের বৃদ্ধকূট পাহাড়ে আমরা যাব, তবে তার আগে আমাদের কিছু খাওয়া দাওয়া সারতে হবে। আর রোপওয়ের জন্য আমরা সোজা চলে যাব। এই হচ্ছে 120 টাকা করে টিকিট। ওয়াও! এরপরে আমরা রোপওয়ে করে ওপরে উঠলাম এই পিস পাকোড়া দেখার জন্য। ও দেখে আমরা এরপরে নিচে নামলাম। নিচে নেমে এইবার আমরা যাব হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের দিকে। ও রাস্তায় করে নেব আমরা কিছু দুপুরের খাওয়া দাওয়া। এরপরে এসে নালন্দা বিশ্ববিদ্যালয়ের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। ও ভেতরে একজন গাইড নিয়েছিলাম। একটু বার্গেন করতে হবে এখানেও। 200, 300, 400 যেমন গ্রুপ সাইজ হবে সেই অনুযায়ী তোমরা টাকা দিয়ে গাইড নিলে এই জায়গাগুলো সম্পর্কে আরও কিছু জানতে পারবে। তো আমিও গাইড নিয়ে নিলাম ও ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গার ইতিহাসগুলো জানতে পারলাম। এরপরে এখান থেকে গেলাম হিউয়েনসাংয়ের স্মৃতিসৌধ দেখার জন্য। নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম ছিলেন এই হিউয়েনসাং। এরপরে এই সমস্ত জায়গাগুলো দেখে আমরা এসে পৌঁছালাম নালন্দা রেলওয়ে স্টেশন। এখান থেকে দানাপুর ইন্টারসিটি সন্ধ্যে 6:12 ট্রেন ধরে আমরা পৌঁছাবো ভক্তিয়ারপুর রেলওয়ে স্টেশন। এখন দানাপুর ইন্টারসিটি যে ট্রেনটা আছে, এই ট্রেনটায় আমরা নালন্দা স্টেশন থেকে উঠেছিলাম। উঠে এখন আমরা ভক্তিয়ারপুর স্টেশনে নামবো। নামার পরে 1 ঘন্টা পর, প্রায় 1-1.5 ঘন্টা পরেই ট্রেন আছে হচ্ছে কলকাতাগামী পাটনা থেকে আসা গরিবরথ এক্সপ্রেস। চলো আপাতত ভক্তিয়ারপুরে নামবো। ভক্তিয়ারপুর এসে নামলাম। এই ঢুকে গেল এই আমাদের ট্রেন। বাজে এখন 9টা। এই হচ্ছে গরিবরথ এক্সপ্রেস। চলো একদম আমাদের লাস্টে সিট। এরপরে এই ট্রেনে করে আমরা এসে একদম পরের দিন সকাল সকাল পৌঁছাবো কলকাতা রেলওয়ে স্টেশন। ও সেখান থেকে যে যার মতন বাড়ি সম্পন্ন হলো আমাদের এই ট্যুর। ভক্তিয়ারপুর থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে নানা ট্রেন, যেটা আমাদের একদম ডাইরেক্ট হাওড়াতে আসে বা শিয়ালদাতে আসে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ট্যুর কমপ্লিট করতে পারো।
আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। এইবার দেখে নেওয়া যাক যে এই ট্যুরে আমাদের এক একজনের বা একটা ফ্যামিলি হিসাবে কেমন খরচ হতে পারে। এবার দেখে নেওয়া যাক এই ট্যুরে 3 জনের খরচ কত। কলকাতা থেকে গয়া স্টেশন পর্যন্ত যাবার আপ ও ডাউনের খরচ 1860 টাকা। গয়া পৌঁছে ভারত সেবাশ্রমে 3 দিন থাকার খরচ 800 করে, 3 দিনে 2400 টাকা। এসি নিলে এটাই 1200 টাকা করে হবে। খাবার দাবারের খরচ এই কদিনে প্রায় 2500 টাকা। ভারত সেবাশ্রমে খেলে কম টাকায় হয়ে যাবে। গয়াতে সাইটসিং ঘোরার খরচ 2 দিনে 1000 থেকে 1200 টাকা। পিণ্ডদানের খরচ 350 টাকা যারা যারা দেবেন। বোধগয়া ঘোরার খরচ 700 টাকা টোটো করে, যদি আমি যেভাবে গেছি সেরমভাবে যান। গয়া থেকে রাজগীর ট্রেনে যাবার খরচ 450 টাকা। রাজগীর ও নালন্দা ঘোরার খরচ 1200 টাকা। নালন্দা থেকে ভক্তিয়ারপুর ট্রেনের খরচ 120 টাকা। ভক্তিয়ারপুর থেকে কলকাতা ফেরার খরচ এসিতে 800 করে, 3 জনের 2400 টাকা। তাহলে 3 জনের সম্পূর্ণ খরচ হলো 13,180 টাকা। একজনের খরচ 4,390 টাকা। এখানে আমি ট্রেনের খরচটাকে 2 বার ধরেছি। চাইলে তোমরা এখান থেকে কিছু টাকা কম করে নিতে পারো। আমি এসির হিসাব ধরে এখানে এই হিসেবটাকে করেছি। ব্যাস, আশা করি খরচের হিসাবও তোমরা বুঝে নিলে, তোমাদের কোনো ডাউট থাকলো না। কোনো রকম কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রাম করো, আশা করছি আর কোনো অসুবিধা হবে না। চলো, এরকম ছোট ছোট বা এরকম ইম্পর্টেন্ট ট্যুর গাইডের জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোনটা প্রয়োজন। ব্যাস, তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আর ভালো থাকো। দেখা হচ্ছে এরকম আরও কোনো একটা ভিডিও নিয়ে